পলাশীর প্রান্তর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বাসঘাতকতার এক অমোচনীয় কলঙ্ক। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন এক ঐতিহাসিক বাঁক নিয়ে কথা বলব যা শুধু বাংলার নয় বরং সমগ্র ভারতবর্ষের ভাগ্যকে চিরতরে বদলে দিয়েছিল। ঘটনাটি এতটাই বিশাল যে আমাদের ইতিহাসকে এটি একেবারে দুভাগ করে ফেলে, পলাশীর আগের ভারতবর্ষ আর পলাশীর পরের ভারতবর্ষ। ভাবা যায় একটা মাত্র দিনের যুদ্ধ, কিন্তু তার মাসুল গুনতে হয়েছিল পাক্টা ২০০ বছর। এই একটা বাক্যেই আজকের গল্পের বিশালত্ব আর ভয়াবহতা পুরোটা আঁচ করা যায়। এটি মোটেও আর ১০টা সাধারণ লড়াইয়ের মতো ছিল না। অধ্যায় ১, ২০০ বছরের নিয়তি, ইতিহাসের প্রেক্ষাপট তৈরি। চলুন দেখে নেওয়া যাক সেই নির্দিষ্ট মুহূর্তটি যা আস্ত একটা উপমহাদেশকে এক দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। সালটা ১৭৫৭। বাইরে থেকে দেখলে মনে হবে বাংলার রাজনৈতিক পরিস্থিতি বেশ শান্ত, কিন্তু ভেতরে তখন ক্ষমতা, অর্থ আর আধিপত্যের নীরব লড়াই একেবারে ফুটন্ত লাভার মতো ফুটছে। অধ্যায় ২, নবাব বনাম কোম্পানি, দুটি বিরোধী শক্তির সংঘর্ষ। কিভাবে এই সংঘাত দানা বাঁধল এবার সেটাই দেখার বিষয়। হিসাবটা এখানে একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে বাংলার তরুণ দুর্ধর্ষ নবাব সিরাজউদ্দৌলা, যিনি নিজের মাতৃভূমি রক্ষায় একেবারে মরিয়া এবং প্রতিপক্ষের আসল উদ্দেশ্যটা বেশ ভালোভাবেই ধরতে পেরেছিলেন। অন্যদিকে রবার্ট ক্লাইভের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মুখে তাদের নিরীহ ব্যবসার বুলি, কিন্তু তলে তলে চলছে সামরিক শক্তি বাড়ানোর আর পুরো রাজ্য গিলে খাওয়ার এক বিশাল নীল নকশা। অধ্যায় ৩, মীর জাফরের গোপন ষড়যন্ত্র, ঘরের ভেতরের শত্রু। আসল চমকটা কিন্তু এখানেই। নবাবের আসল বিপদ সামনের ময়দানে ছিল না, সবচেয়ে মারাত্মক শত্রু ঘাপটি মেরেছিল খোদ নিজের তাঁবুতেই। মীর জাফর, নবাবের অত্যন্ত আস্থাভাজন সেনাপতি, যিনি গোপনে হাত মেলালেন ব্রিটিশদের সাথে। এই একটা গোপন চুক্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বাসঘাতকতা শব্দটার সমার্থক করে তুলেছে মীর জাফর নামটিকে। চারদিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলার সাহসের কোনো অভাব ছিল না ঠিকই, কিন্তু এক নির্মম সত্য হল অদৃশ্য শত্রুর এমন এক মাকড়সার জালে তিনি জড়িয়ে পড়েছিলেন, যেখানে নিজের লোকেরাই যখন পিঠে ছুরি মারে, তখন লড়াইটা আর সেফ বাইরের শক্তির বিরুদ্ধে থাকে না। অধ্যায় ৪, ২৩ জুন, পলাশীর যুদ্ধ, লড়াইয়ের শুরু। অবশেষে চলে এলো সেই ভাগ্য নির্ধারণী দিন। কাগজে কলমে হিসাব করলে এই যুদ্ধের ফলাফল নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার কথা নয়। একদিকে নবাবের বিশাল সৈন্যবাহিনী আর অন্যদিকে ব্রিটিশ কোম্পানির হাতে গোনা কয়েকটি সৈন্য। যে কোনো সামরিক বিশেষজ্ঞই চোখ বন্ধ করে বলে দেবেন এই ক্ষুদ্র বাহিনীর উড়ে যাওয়া আর নবাবের দ্রুত জয় পাওয়াটা স্রেফ সময়ের ব্যাপার। যুদ্ধ শুরু হল, বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে পলাশীর আকাশ, রণডঙ্কা বাজছে। ঠিক তখনই যুদ্ধক্ষেত্রের একেবারে মাঝখানে ঘটে গেল এমন এক অভাবনীয় ঘটনা যা কেউ স্বপ্নেও ভাবেনি। মীর জাফর আর তার বিশাল সৈন্যবাহিনী আক্ষরিক অর্থেই মূর্তির মতো নিশ্চুপ দাঁড়িয়ে রইল, অস্ত্র তোলায় সরাসরি অস্বীকৃতি। চোখের পলকে নবাব সিরাজউদ্দৌলা ময়দানে হয়ে পড়লেন সম্পূর্ণ একা ও বিচ্ছিন্ন। আর এই চরম বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে ব্রিটিশদের আকস্মিক ধাক্কায় বাংলার বিশাল বাহিনী তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। অধ্যায় ৫, বিশ্বাসঘাতকতার ফলাফল, পলাশীর পরবর্তী পরিস্থিতি। একদিনের এই সংক্ষিপ্ত যুদ্ধের পর্দা তো নামল, কিন্তু আসল ট্র্যাজেডির শুরুটা হলো ঠিক এখান থেকেই। ঘটনা এরপর এগোতে থাকে রকেটের গতিতে। সিরাজউদ্দৌলাকে অত্যন্ত করুণ পরিণতির শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়। মীর জাফর পেলেন নবাবের সিংহাসন ঠিকই, কিন্তু বাস্তবে তিনি হয়ে রইলেন সুতোর টানে চলা একটা ক্ষমতাহীন পুতুল মাত্র। আর রাজ্যের কোষাগার থেকে শুরু করে আসল ক্ষমতার চাবিকাঠি একেবারে পাকাপাকিভাবে চলে গেল ব্রিটিশদের পকেটে। এটা কেবল কোনো একটা আঞ্চলিক সংঘাতের সমাপ্তি ছিল না। এই ঘটনাটি ছিল ভারতবর্ষের বুকে ব্রিটিশদের দীর্ঘ ২ শতকের পরাধীনতার শাসনের আনুষ্ঠানিক সূচনা। একটা স্বাধীন ভূখণ্ড কিভাবে পরাধীনতার শৃঙ্খলে বাধা পড়ে, তার প্রথম শক্ত পেরেকটি পোতা হয়েছিল এখানেই। এই পুরো বিশ্লেষণ শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু মগজে ঘুরপাক খেতে বাধ্য। একটা আস্ত যুগের স্বাধীনতা কিভাবে হারিয়ে যায়? কোনো ভিনদেশী আগ্রাসনের প্রবল পরাক্রমে নয়, বরং খোদ ঘরের ভেতরের একটা মাত্র বিশ্বাসঘাতকতার মাধ্যমে। জাতির পতন যখন আপন মানুষের হাতেই হয়, তখন সেটা ইতিহাসের সবচেয়ে বড় আর নির্মম শিক্ষা হয়েই থেকে যায়, তাই নয় কি?